ফ্রান্সিস বেকন রেনেসাঁ পিরিয়ডের একজন বর্ণময় ব্যক্তিত্ব বলা যেতে পারে। মানে একাধারে তিনি যেরকম শিক্ষার দিক থেকে অগ্রগণ্য একটি ব্যক্তি, তার সাথে পলিটিশিয়ান, পার্লামেন্টারিয়ান হয়েছিলেন, লর্ড চ্যান্সেলর ছিলেন কিং জেমস দ্য ফার্স্টের আমলে, এবং পরবর্তীকালে দুর্ভাগ্যজনকভাবে তিনি করাপশনের জন্য তার জেল অবধি হয়েছিল, ইমপ্রিজেন্ট হয়েছিলেন। তো তিনি বলা যায় যে রেনেসাঁ পিরিয়ডে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এবং প্রথম ইংলিশ যে এসে রাইটিং সেটাকে জনপ্রিয় করে তোলেন, এবং পথিকৃৎ বলা যায় যে ফ্রান্সের মন্টেনিয়ার মডেলে এসে লেখা শুরু করেন। এবং তার এসে লেখার কিছু বৈশিষ্ট্য ছিল। তার এসেগুলো যে খুব লেংদি তা নয়, খুব স্বল্প দৈর্ঘ্যের এবং বিভিন্ন টপিকের ওপর লেখা। এবং মেন যে তার বৈশিষ্ট্য সেটা হচ্ছে অ্যাফরিস্টিক স্টাইল, অ্যাফরিজম, অর্থাৎ কিছু প্র্যাকটিক্যাল উইজডম যেটা খুব সংক্ষিপ্ত আকারে লেখা, যেটাকে ব্যাখ্যা করলে হয়তো অনেকটা ব্যাখ্যা করা যেতে পারে। তো এইরকম ওরাকেল লাইফ, ওরাকেলের মতো, দৈববাণীর মতো, যেটা বেশি কথা বলা থাকে না কিন্তু সেটা খুব সত্যি এবং খুব প্র্যাকটিক্যাল, সেরকম অ্যাফরিস্টিক স্টাইলে তার লেখা এসে। তো তার অফ স্টাডিজ একটা সেমিনাল এসে, যেটা 1597-এ তিনি প্রথম 10টা এসে লেখেন, একটা সংকলন বেরোয়। তার প্রথম এসেই হচ্ছে অফ স্টাডিজ। পরবর্তীকালে 1612-এ 1612 সালে তিনি আবার একটা এসের সংকলন বের করেন 38টা এসে নিয়ে। তাতে অফ স্টাডিজটা আবার একটু রিভাইজ করেন, কয়েকটা সেন্টেন্স সেখানে অ্যাড করেন। তো এই ফ্রান্সিস বেকন তিনি যেমন সায়েন্সের, বিজ্ঞানের অগ্রগতির চেষ্টা করেছিলেন শিক্ষার ক্ষেত্রে। তার বিখ্যাত বই দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং এবং দ্য নিউ অ্যাটলান্টিস বলে তিনি একটা নোভেলও কমপ্লিট করে যেতে পারেননি, যে একটা আইডিয়াল ওয়ার্ল্ড, তার মতে নতুন ধরনের বিশ্ব কীরকম হতে পারে সেই নিয়েও তিনি লেখালেখি করেছেন। তো রেনেসাঁ পিরিয়ড তিনি যখন লিখতেন, যেটা এলিজাবেথান পিরিয়ড, ফ্রান্স, স্পেন থেকে রেনেসাঁর স্রোত যখন ইংল্যান্ডে এসে আছড়ে পড়েছে, নতুন জ্ঞান, নতুন কিছু জানার ইচ্ছা, বিজ্ঞানের সাধনা, তো সেইগুলো তখন মানুষের জীবনে একটা আলোড়ন তুলেছে। তো সেই আঙ্গিকে এই এসেটা লেখা। এবং অফ স্টাডিজ টপিকটা খুবই উল্লেখযোগ্য, যে শিক্ষার বিষয়, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য কি এবং শিক্ষা অর্জন করবে কি কি কথা মাথায় রেখে, শিক্ষার কি কি উপকারিতা রয়েছে, কিভাবে বই সিলেক্ট করবে, কোন বই, অনেক বই আছে, সব বই সমানভাবে পড়ার সময় থাকে না বা পড়া যায় না এক জীবনে, তাহলে সেখানে কিভাবে সিলেক্ট করবে, বিভিন্ন মানুষ শিক্ষাকে কি দৃষ্টিভঙ্গিতে দেখে, এবং যেমন মানুষের নানা রকম শারীরিক অসুস্থতার জন্য আলাদা আলাদা ব্যায়াম রয়েছে, যেটাতে সেটা সুস্থ হয়ে যেতে পারে, সেই রকম বিভিন্ন ইন্টেলেক্টের মানুষের বুদ্ধির বা বৌদ্ধিক যে জ্ঞান, তার যদি নানা রকম সমস্যা থাকে, তার সমাধানের জন্য বিভিন্ন রকমের স্টাডির আলাদা আলাদা দিক রয়েছে, অ্যাসপেক্টস রয়েছে, সেগুলো তিনি এখানে তুলে ধরেছেন খুবই কম্প্যাক্ট ওয়েতে, যেটা বললাম যে অ্যাফরিস্টিক স্টাইলে লেখা, যেটা মানে যেন কোনো কথা তিনি সংক্ষিপ্ত আকারে, যতটা সংক্ষিপ্ত আকারে বলা যায়, এবং সেটা নানা রকম ইমেজের মাধ্যমে, যেটা খুবই প্রাণবন্ত হয়েছে তারই স্টাইলে লেখা। এবং এখানে কিছু কিছু ল্যাটিন, তার একটা এসের আরও একটা সিগনিফিক্যান্ট ফিচার্স হচ্ছে যে ল্যাটিন কিছু কিছু ফ্রেজ, শব্দ, বাক্য ব্যবহার করা, কারণ তখনকার দিনে ল্যাটিনটা শেখা ইংল্যান্ডের লোকের কাছে একটা জরুরি বিষয় মতো ছিল। ফলে তিনিও শিক্ষিত ছিলেন এবং সেটা তিনি তার এসের মধ্যেও প্রকাশ করে গেছেন। তো এই এসেটার অনেক লাইন মানে একদম প্রভার্বিয়াল হয়ে গেছে, যেটা বিভিন্ন জায়গায় কোট করা হয়, বিভিন্ন সময় বলা হয়। যেমন প্রথম লাইনে তিনি যে শিক্ষার কি উদ্দেশ্য, তার যে 3টে দিক প্রধান, সেটা বলে দিয়েছেন। স্টাডিজ সার্ভ ফর
ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। তাহলে আমরা পড়াশোনা করি কেন? তিনটে মুখ্য কারণে। এক হচ্ছে আনন্দ পাওয়ার জন্য, এক হচ্ছে আলংকারিক কারণে, এবং এক হচ্ছে আমাদের মধ্যে সামর্থ্য তৈরি হওয়ার জন্য। এবং পরে সেটা তিনি আবার একটু ব্যাখ্যাও করেছেন যে দেয়ার চিপস ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। যে আমরা বই পড়তে ভালোবাসি, বই হচ্ছে আমাদের প্রিয় বন্ধু। তো যখনই মানুষ একাকিত্ব অনুভব করে বা একা থাকে, তখন সে অনেকে বই পড়ে আনন্দ পায়, বই থেকে অনেক কিছু জ্ঞান আরোহণ করা যায়। তো তিনি যখন লিখছেন তখন তো সোশ্যাল মিডিয়া বা এত কিছু ছিল না, তখন জ্ঞান আরোহণের বস্তু এবং চিফলি যে আনন্দের বস্তু এটা বই পড়া। তো সেইটার ক্ষেত্রে ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, কনভারসেশন, আলোচনা করলে একটা শিক্ষিত মানুষের কথা যতটা রুচিশীল হবে, তার মধ্যে যে শব্দ চয়ন থাকবে, সেটা একটা যে শিক্ষিত ব্যক্তি নয় তার মধ্যে ততটা থাকবে না। সুতরাং তার শিক্ষার একটা উদ্দেশ্য হচ্ছে যে কথাবার্তার মধ্যে রুচিশীলতা, যে সুন্দর শব্দচয়ন, গুছিয়ে কথা বলা, যেটা অর্নামেন্ট বলে তিনি বলেছেন, অলংকার, আলংকারিক কথাবার্তা। অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, যে ভুল ঠিক সেটা বিচার করা এবং যেটা শিখেছে বা যেটা জানে সেটাকে বাস্তবে প্রয়োগ করা, অ্যাপ্লাই করা, সেটা একটা শিক্ষার উদ্দেশ্য। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান, যে একটা এক্সপার্ট মানুষ সে কোনো কিছু বাস্তবায়িত করতে পারে এবং কোনো বিষয়ে সে তার বিচার ক্ষমতাও দেখাতে পারে। But the general counsels and the plots and marshalling of affairs come best from those that are learned. কিন্তু সাধারণভাবে যে উপদেশ বা কোনো কিছু কাজটা হবে তার যেটা ব্লুপ্রিন্ট, প্লট, সেইটা একটা শিক্ষিত লোকের কাছ থেকেই আসতে পারে। যেমন একটা যদি উদাহরণ দিই, যে একটা রাজমিস্ত্রি অনেক দিন ধরে হয়তো কাজ করছে বাড়িতে, ফলে সেও একটা বাড়ির প্ল্যান বলতে পারে। কিন্তু একটা যে ইঞ্জিনিয়ার বা একটা আর্কিটেক্ট, সে যেখানে জটিলভাবে যে জায়গাগুলো যেখানে রাজমিস্ত্রির পক্ষে সেখানে উপদেশ দেওয়া সম্ভব নয় বা সেই সমস্যাটা সমাধান করা সম্ভব নয়, সেটা সে করতে পারে। একজন শিক্ষিত আর্কিটেক্ট বা একটা ইঞ্জিনিয়ার, তার পক্ষে করা সম্ভব। তাহলে অভিজ্ঞতার দাম অবশ্যই আছে, কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যে কিভাবে কাজটা হবে, একটা প্লট তৈরি করা বা উপদেশ দেওয়া, কিছু ক্ষেত্রে জটিল বিষয়ে সমাধান করা, সেক্ষেত্রে কিছুটা পড়াশোনা দরকার, শিক্ষা দরকার। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। আবার তিনি এটার কিছু কিছু ড্রব্যাকসও বলেছেন বা উল্টো দিকটাও দেখিয়েছেন, যে শুধু অনেকে পড়াশোনা নিয়েই সময় কাটাচ্ছে, বাস্তব জীবনের সাথে ডিট্যাচড আছে, তো সেটাকে তিনি বলছেন অলসতা, যে শুধু বইমুখী হয়ে থাকা সেটা জীবনের উদ্দেশ্য হওয়া ঠিক না। আবার টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন। আবার কথায় কথায় অতিরিক্ত কথার মধ্যে ভারী শব্দ প্রয়োগ করা, আলংকারিক কথাবার্তা বলা, এমনকি যার সাথে কথা বলছে সে হয়তো অতটা শিক্ষিত নয়, তার সাথেও সেইভাবে কথা বলা, সেটা নিজেকে একটু লোক দেখানো, একটা পাণ্ডিত ভাবাপন্ন প্রকাশ করা, অ্যাফেক্টেশন, প্রিটেনশন। To make judgment wholly by their rules is the humor of a scholar. আর বইয়ে যা লেখা আছে সব পরিস্থিতিতে যদি সেই নিয়ম মেনে চলতে হয় বা সেই নিয়ম অনুযায়ী কাজ করতে চেষ্টা করে, সেটা আবার অনেক সময় হাস্যকর হয়ে দাঁড়ায়। যে সবসময় বইয়ের পড়া রীতি অনুযায়ী হবে না, বাস্তবটা বুঝতে হবে, যে সময়োচিত ডিসিশন নিতে হবে। যেমন সুকুমার রায়ের একটা এনসাইক্লোপিডিয়া বলে একটা কবিতা আছে আবোল তাবোলের মধ্যে, তো সেখানে দেখা যাচ্ছে যে একটা ষাঁড় আক্রমণ করছে একজনকে, তো সে এতটাই বই পড়েই সব ডিসিশন নেয় যে এনসাইক্লোপিডিয়ায় খুঁজছে যে ষাঁড় তাড়া করলে কি করা উচিত। তো এটা হাস্যকর ব্যাপার আর কি। তো কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যাল সেন্স, তার উপস্থিত বুদ্ধি, সেটা তাকে কাজে লাগাতে হবে। সবসময় বই পড়ে যেটা শিখেছে সেটা অনুযায়ী কাজ করতে হবে, সেটাও সবসময় প্রযোজ্য নয়। দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। তাহলে তারা মানুষের প্রকৃতি স্বভাবকে পারফেক্ট করে
এবং তারা নিজে আবার এক্সপিরিয়েন্সের দ্বারা পারফেক্ট হয়। তাহলে এক্সপিরিয়েন্স আর স্টাডি একে অপরকে কমপ্লিমেন্ট করে, একে অপরের পরিপূরক। ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রয়নিং বাই স্টাডি। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে তিনি বলছেন মানুষের যে প্রতিভা, স্বাভাবিক প্রতিভা, সেটা মানুষের অন্তরেই আছে। এটাকে তিনি একটা যে গাছের পরিচর্যার সাথে তুলনা করেছেন, যে একটা মানুষের মধ্যে তো স্বভাবগত কিছু প্রতিভা থাকেই, কিন্তু সেটাকে সঠিক পথে বা সঠিক দিশা দেখাতে গেলে এই শিক্ষার প্রয়োজন, নাহলে সেটা বিপদগামী হতে পারে। যে একজন খুব ভালো গান করতে পারে, একজন খুব ভালো ফুটবল খেলতে পারে, কিন্তু সে যদি একটা সঠিক গাইডেন্স না পায়, তাহলে তার সেই প্রতিভাটা সঠিকভাবে পরিপূর্ণতা লাভ করবে না। তাহলে কিছু মানুষের মধ্যে তো প্রতিভা থাকবেই, তো সেইটা তুলনা করেছেন এটা স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধির সাথে। যে উদ্ভিদ তো জন্মেছেই, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে বৃদ্ধি পাবার, কিন্তু সেটা যদি একটা বাগানের মালি সঠিকভাবে পরিচর্যা না করে, তাহলে সেটা বিপদ, মানে বিভিন্ন দিকে গাছের ডালপালা এলোমেলোভাবে বাড়তে থাকবে, সেটা অতটা সুন্দরভাবে বৃদ্ধি ঘটবে না। তাহলে সেটার যত্ন নিতে হবে, সেটাকে সঠিকভাবে প্রয়ন করতে হবে, ডালপালা সঠিকভাবে ছাঁটতে হবে, পরিচর্যা করতে হবে, তবে একটা ভালো গাছে সেটা সঠিকভাবে সেটা বৃদ্ধি পাবে। সেরকম মানুষের মধ্যেও সেটা, সেই প্রতিভার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। And studies themselves do give forth directions too much at large, except they be bounded in by experience. যে স্টাডির মাধ্যমেও বিভিন্ন দিকে ডিরেকশন পাওয়া যায়, যদিও সেটা সঠিক অভিজ্ঞতার মাধ্যমে সেটা স্থির করতে হয় কোন দিকে যাওয়াটা উপযোগী হবে। Crafty men contemn studies, simple men admire them, and wise men use them. তাহলে কৌশলী মানুষরা তারা পড়াশোনা পছন্দ করে না, কারণ তারা জানে যে অন্যরা শিক্ষিত যদি হয়ে যায় তাহলে তারা তাদেরকে ঠকাতে পারবে না, তাদেরকে দিয়ে কাজ হাসিল করতে পারবে না। সুতরাং কৌশলী মানুষরা পড়াশোনাকে ঘৃণা করে। যারা খুব সরল মানুষ, সাদাসিধে মানুষ, তারা আবার পড়াশোনাকে খুব শ্রদ্ধা করে, তারা শিক্ষিত মানুষদের খুব শ্রদ্ধার চোখে দেখে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, যারা জ্ঞানী ব্যক্তি তারা তাদের শিক্ষাটাকে কাজে লাগায়, সঠিক পথে সেটাকে নির্দেশ করে। For they teach not their own use, but that is a wisdom without them and above them, owned by observation. তাহলে পর্যবেক্ষণের দ্বারা, পড়াশোনার সাথে তারা পর্যবেক্ষণের সাথে সেটা অর্জন করেছে, সেটাকে কাজে লাগাতে শিখেছে। Read not to contradict and confute, not to believe and take for granted. পড়াশোনা করছো তার মানে এই নয় যে কারোর মতামতকে শুধুমাত্র অগ্রাহ্য করবে, তার বিপরীত কথা বলবে কোনো পক্ষে যুক্তি না থাকা সত্ত্বেও, বা যা কিছু বলবে আবার সব সেটাই ধ্রুব সত্য বলে ধরে নেবে, চোখ বুজে বিশ্বাস করে নেবে, সেটাও নয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। তাহলে ওয়ে অ্যান্ড কনসিডার, সেটাকে তুল্যমূল্যভাবে বিচার করতে হবে, বিবেচনা করতে হবে, সেটা সব দিক খতিয়ে দেখে সেটা তবে একটা ডিসিশনে আসতে হবে। Some books are to be tested, others to be swallowed, and some few to be chewed and digested. তাহলে এখানে খাবারের সাথে বই পড়ার একটা তিনি ইমেজারি সুন্দর ব্যবহার করেছেন, যে কিছু বই আছে টেস্ট করার মতো, যেমন সব খাবার, যেমন কিছু খাবার আছে শুধু টেস্ট করে দেখার জন্য, আবার কিছু খাবার আছে যে চোখ বুঝে সেটা এনজয় করা যায়, একদম সোয়ালো গিলে নেওয়া যায় কিছু না ভেবে, সহজ পাচ্য খাবার। আবার কিছু খাবার আছে যেটা ভালোভাবে চিবিয়ে হজম করতে হবে। সেরকম বইয়ের ক্ষেত্রেও সেরকমভাবে প্রযোজ্য, যে কিছু বই আছে টেস্টেড, মানে সেটা কিছু এক্সট্র্যাক্ট বা কারোর রিভিউ দেওয়া কিছু, সেইটা পড়লেই হবে। আবার কিছু বই আছে এনজয় করতে হবে, তো গভীরে না ভাবলেও হবে, সেখানে সেই বিষয়বস্তুটা শুধু পড়ে এনজয় করার জন্য। আবার কিছু বই আছে যার অনেক গভীর অর্থ আছে, সেটা ভালোভাবে বিশ্লেষণ করতে হবে, বুঝতে হবে, গভীর অর্থটা বুঝতে হবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, যে কিছু বই শুধু অংশটা পড়তে হবে, কিছু কিছু
অংশ পড়লেই যথেষ্ট। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, অন্য বই পড়তে হবে কিন্তু অতটা কৌতূহলভাবে না পড়লেও হবে, অতটা গভীরভাবে তলিয়ে না দেখলেও হবে। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, কিছু বই আছে আবার খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভালোভাবে পড়তে হবে, বুঝতে চেষ্টা করতে হবে। সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্র্যাক্টস মেড অফ দেম বাই আদার্স, তাহলে কিছু বই আছে যেগুলো অ্যাবরিজড ভার্সন বা প্যারাফ্রেজ করে কেউ সেটাকে সরলীকরণ করে লিখেছে, ডেপুটি মানে অরিজিনাল লেখা নয়, তার লেখা থেকে কেউ আবার সেটাকে ছোট করে বা সামারাইজ করেছে, সরলীকরণ করে লিখেছে, সেই রকমভাবে পড়া যেতে পারে। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস, কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট বইয়ের ক্ষেত্রে এইভাবে পড়লে হবে না, অন্যের দ্বারা পড়লে হবে না, সেটা অরিজিনাল যেগুলো গুরুত্বপূর্ণ বই সেগুলো অরিজিনাল লেখকের অরিজিনাল লেখা পড়েই নিজের ধারণা তৈরি করা ভালো। এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স ফ্ল্যাশি থিংস, তো তিনি বলছেন এই যে ডিস্টিলড বুকস মানে অন্যজন পড়ে সেটাকে সরলীকরণ করে লিখেছে, প্যারাফ্রেজ করেছে, সামারাইজ করেছে, সেটা পড়ার সাথে তিনি বলছেন এই যে ডিস্টিলড ওয়াটার্সের তুলনা করেছেন, যে একটা অরিজিনাল যে সোর্স থেকে খাওয়া ড্রিঙ্কিং ওয়াটারের যে স্বাদ আর সেটাকে পরিশুদ্ধ করা যে ডিস্টিল ওয়াটার, সেটার স্বাদ একই নয়, একটু ফ্ল্যাশি থিংস। তাহলে বইগুলো যেগুলো ওরকম প্যারাফ্রেজ করে লেখা সেগুলো ওরকম ফ্ল্যাশি থিংস, ডিস্টিল ওয়াটারের মতো, অরিজিনাল স্বাদ তার মধ্যে পাওয়া যাবে না। রিডিং মেকেতে ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, তাহলে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে রিডিং যদি আমরা পড়ি, একাধিক বই পড়ি, সেটা আমাদের ফুল ম্যান মানে আমাদের নলেজেবল করবে, আমাদের নানা বিষয়ে জ্ঞান বাড়বে, আমরা জানতে পারবো অনেক বিষয়, আমাদের জানার পরিধিটা বাড়বে। কনফারেন্সে রেডি ম্যান, আমাদের সেটা নিয়ে আলোচনা করতে হবে, সেটা নিয়ে ডিসকাশন করতে হবে, ফলে যত মতের আদান প্রদান ঘটবে তত আমরা আরও রেডি থাকবো, সেই বিষয়ে আলোচনা করলে সেই বিষয় নিয়ে আরও বেশি বলতে পারবো, সহজে জানতে পারবো। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্স্যাক্টমেন্ট, আর থার্ড স্টেপ যেটা সেটাই হচ্ছে আসল, যে রাইটিং আগে পড়লাম, তারপর আলোচনা করলাম, এবং যে আমরা যেটা ধারণাটা তৈরি হলো সেই বিষয় সম্পর্কে সেটা যদি ভালোভাবে লিখে নিতে পারি, তাহলে আমাদের মধ্যে একটা কম্প্যাক্ট আইডিয়া তৈরি হয়ে যাবে, যেটা থেকে সহজে আমরা ভুলবো না যেটাকে, বা সেটা থেকে সরানো যাবে। অ্যান্ড দেয়ারফর ইফ এ ম্যান রাইট লিটিল হি আর নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তাহলে যদি আমরা ভালোভাবে লিখে ফেলতে পারি তাহলে আমাদের দীর্ঘদিন সেটা মনে থাকবে, কিন্তু তাহলে বলছেন যদি কেউ কম লেখে তাহলে তার ভালো মেমোরি থাকতে হবে মেকআপ করতে গেলে, নাহলে সে সেটা মেকআপ করতে পারবে না। ইফ হি কনফার লিটিল হি আর নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট, যদি কারোর আলোচনা কেউ কোনো বিষয়ে জানার পর কম করে তাহলে তার উপস্থিত বুদ্ধি থাকতে হবে, যদি তাকে সেই নিয়ে আলোচনা করতে পারে তাকে সেটা সঙ্গে সঙ্গে সেই উপস্থিত বুদ্ধির সাথে বলতে হবে। অ্যান্ড ইফ হি রিড লিটিল, আর যদি কেউ পড়েই খুব কম, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং হি সিম টু নো দ্যাট হি ডাথ নট, তাকে এমন খুব ধূর্তামি দেখাতে হবে যেন সে কম পড়েনি, সে অনেক পড়েছে, সেটা তাকে অভিনয় করে দেখাতে হবে যদি কেউ কম পড়ে। হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, এবার তিনি বলছেন বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিশেষত্ব আছে, ইতিহাস মানুষকে জ্ঞানী করে, পোয়েটস উইটি, কবিতা বা কবিদের লেখা আমাদের বুদ্ধিবৃদ্ধি করে, দ্য ম্যাথামেটিক্স সাটিল, অঙ্ক অনেক বেশি সূক্ষ্ম তীক্ষ্ণ করে, ন্যাচারাল ফিলসফি ডিপ, মোরাল গ্রেভ, যে যদি দর্শন সেটা আমাদের গভীরভাবে ভাবতে শেখায়, যে মোরাল নৈতিকতা পড়লে আরও বেশি সিরিয়াস হতে পারি আমরা, লজিক অ্যান্ড রেটরিক এবেল টু কন্টেন্ট, আর কোনো কিছু দিয়ে লজিক দিয়ে ভাবতে শিখলে সেটা আরও বেশি বিষয়বস্তুটা আমাদের মধ্যে সংযম আসে। অ্যাবিউন্ট স্টাডিয়া ইন মোর্স, এটা ওভিডের থেকে নেওয়া, একটা ল্যাটিন কথা, এটার মানে হচ্ছে যে স্টাডিজ পাস ইনটু ক্যারেক্টার, যেমন আমরা পড়াশোনা করব যেরকম বিষয়বস্তু আমাদের চরিত্রের মধ্যে সেটার প্রভাব পড়বে। Nay, there is no stunt or impediment in the wit, but may be wrought out by fit studies.
যে আমাদের বুদ্ধির কাছে এমন কোনো বাধা নেই যেটা উপযুক্ত পড়াশোনার মাধ্যমে সরানো যাবে না। অর্থাৎ আমাদের ইন্টেলেক্টের বা আমাদের বৌদ্ধিক ক্ষেত্রে কগনিটিভ স্কিলে যদি কোনো রকম ইম্পেডিমেন্ট আসে, যে কোনো একটা ব্যাপার আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কোনো নির্দিষ্ট দিক থেকে, তাহলে তার জন্য আলাদা আলাদা স্টাডি রয়েছে, সেটা করলে সেই সমস্যাটা কাটানো যাবে। লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, যেমন আমাদের শরীরের নানা রকম রোগ নানা বিভিন্ন ব্যায়ামের দ্বারা সুস্থ হতে পারে। বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড ব্রেনস, শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট। তাহলে বোলিং মানে এখনকার দিনে যে ক্রিকেটের বোলিং সেটা নয়, এক ধরনের খেলা আছে যে কয়েকটা বোতলের মতো রাখা থাকবে এবং দূর থেকে একটা বল হাতে করে গড়িয়ে ছুঁড়ে সেটাকে ফেলতে হয়, তো সেটারই একটা ওল্ড ভার্সন তখনকার দিনে বোলিং, সেটা কিডনি স্টোনের পক্ষে ভালো। শুটিং বা আর্চারি সেটা লাংসের জন্য ভালো। জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টোম্যাক, হাঁটাচলা করা সেটা পেটের জন্য ভালো। রাইডিং ফর দ্য হেড, ঘোড়ায় চড়া মস্তিষ্কের জন্য ভালো, মাথার জন্য ভালো, অ্যান্ড দ্য লাইক, এই ধরনের। তাহলে এগুলো যে ফিজিক্যাল অসুবিধা থাকলে বিভিন্ন ব্যায়ামের দ্বারা সমাধান করা যায়। ঠিক একইভাবে সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স। মানুষ হয়তো কনসেন্ট্রেট করতে পারছে না, তার বুদ্ধি টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক হচ্ছে, সে এক জায়গায় মনোনিবেশ করতে পারছে না, এক জায়গায় তার বুদ্ধিগুলোকে আনতে পারছে না, সেটা বিভিন্ন দিকে বিপদগামী হয়ে যাচ্ছে, তাহলে তাকে অঙ্ক পড়তে হবে। কারণ অঙ্ক ফোকাস ছাড়া, কনসেন্ট্রেট ছাড়া সম্ভব নয় সঠিকভাবে সমাধান করা। For in demonstration, if his wit be called away never so little, he must begin again. কারণ একটা অঙ্ক যখন একটা প্রবলেম সলভ করছে, হঠাৎ করে যদি তার মনোসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সে খেই হারিয়ে ফেলবে, তাকে আবার নতুন করে শুরু করতে হবে। সুতরাং ম্যাথামেটিক্স যদি কেউ প্র্যাকটিস করে, তাহলে তার কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যেতে বাধ্য। If his wit be not apt to distinguish or find differences, যদি সে বুদ্ধি দিয়ে দুটো জিনিসের মধ্যে হয়তো অনেকটা মিল আছে কিন্তু একটু তফাৎ, সেই তফাৎটা সে বুঝতে পারছে না, তুল্যমূল্য বিচার করতে পারছে না, সূক্ষ্মভাবে প্রভেদ করতে পারছে না, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান। তাকে তারা স্কুলম্যান মানে মেডিয়েভাল যে ইউনিভার্সিটিদের যে টিচার্স তাদেরকে বলা হয়, তারা লজিক বা ফিলোসফি, থিওলজি এসব পড়ান, তো তাদের স্টাডি করতে বলছেন, তাদের পড়া স্টাডি করতে বলছেন। ফর দেয়ার সিমিনি সেক্টরস কথা মানে হেয়ার স্প্লিটার্স, মানে একদম অ্যাকচুয়াল মতো তফাৎ থাকলে তারা ভাগ করে নিতে পারবে সেটাকে, হ্যাঁ, চিরুনি তল্লাশি। তো তারা খুব অল্প সামান্য প্রভেদও তাদের চোখে পড়ে, বা তারা কিভাবে সেটা বের করতে হয় তাদের পড়াশোনা করলে সেটা বোঝা সম্ভব। If he be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate other, যদি তার ইনফারেন্স মনে করছে না, রেফারেন্স মনে করছে না, একটা জিনিসকে প্রমাণ করতে অন্য জিনিসের রেফারেন্সে আনতে পারছে না বা স্মরণ করতে পারছে না, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাহলে তাকে আইনজীবীদের কেস পড়া। আইনজীবীরা তাই যে এই অমুক কেসে এরকম ঘটেছিল, তাহলে সেটার ভিত্তিতে এই কেসে এইটা হওয়া উচিত, তাহলে তারা রেফারেন্স তাদের আনতেই হয়, বিভিন্ন সময় বিভিন্ন অতীতের রেফারেন্স এনে তাদের কেসের মধ্যে সেটা বোঝাতে হয়। তাহলে লয়ার্স কেস তাকে পড়া, তাহলে সে কীভাবে রেফারেন্স অতীত থেকে এনে অন্য জিনিসকে প্রমাণ করা যায় সেটা তারা শিখে যাবে। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, তাহলে মনের প্রত্যেকটা ডিফেক্টের এরকম আলাদা আলাদা রেমিডি রয়েছে, সেটা কিওর সম্ভব যদি সে সঠিকভাবে যেটা তার অভাব রয়েছে সেটা বুঝতে পারে এবং সেই মতো তার পড়াশোনা করতে পারে। তাহলে এই একটা অ্যাপ্রক্সিমেট 500 ওয়ার্ডসের একটা এসে, কিন্তু এর যে বিশালতা সেটা প্রচুর, কারণ এই অল্প সময়ের মধ্যেই একাধিক এর মধ্যে সেন্টেন্স আছে যেটা মানে একদম ধ্রুব সত্য, প্রভার্বিয়াল হয়ে গেছে, যেটাকে অনেকটা ব্যাখ্যা করা যেতে পারে। তো কয়েকটা লাইন তো খুবই ইম্পর্টেন্ট, যেমন ফার্স্ট লাইনটা, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। তারপরে ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রয়নিং বাই স্টাডি,
এটা আর একটা ইম্পর্টেন্ট লাইন। ক্র্যাফটি মেন কন্টেন্ট স্টাডিজ, সিম্পল মেন অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম। এটা এরপর যে সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। এছাড়া রিডিং মেকে দ্য ফুল ম্যান, কনফারেন্সে রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। তো এছাড়াও আরও অনেক লাইন খুবই ইম্পর্টেন্ট এই এসে থেকে। যদি কখনো রেফারেন্স টু দ্য কনটেক্সট লিখতে হয়, বিভিন্ন সময় প্রশ্ন বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুল লেভেলে আসতে পারে, সেক্ষেত্রে এইসব লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, যেখানে বিভিন্ন অন্য জিনিসের সাথে তুলনা করে সহজভাবে তিনি ব্যাপারটাকে উপস্থাপনা করার চেষ্টা করেছেন, যাতে সেটা আরও বেশি সহজবোধ্য হয় সাধারণ মানুষের বা সাধারণ পাঠকের পক্ষে। এবং তিনি বিশেষ করে ইউথদের, যুবক যুবতীদের এই পরামর্শ দিয়েছেন যে তারা কিভাবে অ্যাপ্রোচ করবে পড়াশোনাকে এবং কিভাবে তারা সেটা থেকে যতটা সম্ভব ফায়দা তারা জীবনে নিতে পারে।